উত্তর কলকাতা যদি ঠিকমতো ভোট হতো, আগেও যদি হতো, তাহলেও তৃণমূলের পরাজয় নিশ্চিত ছিল। দুটো শর্ত আমি আগেও বলেছি। এক, ভোট ঠিকমতো হওয়া, কাউন্টিং ঠিকমতো হওয়া। মানুষ তৈরি, মানুষ এ সরকার ধরুন এখন যারা তৃণমূলের সাথে তৃণমূলের মিছিলেও যায় বা যারা তৃণমূলের মানে অনেক এমন গোষ্ঠী আছে তারাও চাইছে কিন্তু যারা ক্ষমতাসীন গোষ্ঠী তাদের নির্বাচন। তৃণমূলের জন্য কিন্তু যথেষ্ট অশনি সংকেত আছে। কলকাতাতেও সঠিকভাবে ভোট হয় খুব মুশকিল আছে। 11খানা সিটের মধ্যে কটা তৃণমূল পাবে এখন আজকে যদি ডেটা অ্যানালিসিস করা হয় তৃণমূল নিজেই বলতে পারবে না। নেতাজি একটা খুব বড় কথা বলে গিয়েছিলেন যে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ঠিক আছে, তো মমতা ব্যানার্জি এই পুরো ওনার যে মানে আজ থেকে 70 বছর আগে যে কথাটা বলে গেছিলেন, তো সেই যে আইডিওলজি ওটাকেই নিজের মতো ইন্টারপ্রেট করেছে যে তোমরা আমার জন্য কাজ করো, আমি তোমাদের জন্য যে কোনো এক্সটেন্ট অব্দি যাবো। রাজ্যসভায় কারা যায়? রাজ্যসভায় যায় যারা মানে রাজ্যসভায় আমরা দেখেছি যারা খুব ভালো বক্তা বা যারা খুব ভালো স্টাডি করে যায় বা যাদের সেই দল পাঠায় খুব একটু ইন্টেলেকচুয়াল লোকজনকে পাঠায়, ঠিক আছে, বা যারা এতদিন তৃণমূলেরও যারা যারা ছিলেন, তো তাদের একটা অন্যরকম প্যাটার্ন ছিল। তো এখন কোয়েল মল্লিককে তো আমরা কোনোদিন এই রোলে দেখিনি। আমরা কোনো রাজনৈতিক বক্তব্য কেন, কোয়েল মল্লিককে এমনিতেও আমি কোনো কোনো কিছু পলিটিক্যাল ক্যারেক্টার কি কোনো কিছুর ইভেন্টেরও অ্যানালিসিসে আমি কোনোদিন ওনার বক্তব্য শুনিনি। উত্তর কলকাতায় এখনো পর্যন্ত 4,07,000 নাম বাদ গেল। আরো 40,000 ভোটারের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। 24-এর লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার আসনে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় 92,500-এর মতো ভোটের ব্যবধানে জিতেছিলেন, লিড পেয়েছিলেন। এবার তো তাহলে হিসেব উল্টে যেতে পারে। দেখুন, হিসেব উল্টে যেতে পারে না পাল্টে যেতে পারে সেটা তো জনগণ ভোট দেবেন যখন সেটা নির্ভর করবে। একটা কথা আমরা বলে এসেছি, এই যে 4 লক্ষ বাদ গেছে, আরো 40,000 মানে হ্যাঁ মানে লাইনে আছে বলতে পারেন। তো এই প্রথম কথা যে বিভিন্ন সময় আমরা যেটা দেখেছি এই ছাপ্পা ভোট এবং মানুষকে ভোট দিতে না দেওয়া এবং এই মৃত ভোটারদের বা যারা শিফটেড ভোটার তাদের জায়গায় অন্য লোক ভোট দিয়ে দেয়, এই ধরনের যেগুলো ম্যানিপুলেশন হয়, নিঃসন্দেহে সেই ম্যানিপুলেশন এবার ইলেকশন কমিশন করা হাতেই ধরবে। আর উত্তর কলকাতা যদি ঠিকমতো ভোট হতো, আগেও যদি হতো, তাহলেও তৃণমূলের পরাজয় নিশ্চিত ছিল। এত কিছু সন্ত্রাসের পরে বা ইলেকশনে ম্যানিপুলেশনের পরেও কিন্তু কলকাতা যেটা কর্পোরেশন এরিয়া, সেখানে আমাদের 46টা লোকসভায় 46টা ওয়ার্ডে লিড ছিল। তো আশা করি এবারে আমাদের সেই সংখ্যাটা 96 বা 86 ছবে। তো এই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে এই সরকারের উপরে যে বীতশ্রদ্ধ বা যে ব্যাপারগুলো হয়েছে, তো সেক্ষেত্রে উত্তর কলকাতা কেন, কলকাতা বা যেগুলো বিশেষ করে শহরাঞ্চল, এতে মানুষ প্রবলভাবে ক্ষিপ্ত, ঠিক আছে, এবং তাদের হাই রাইজে ভোট দিতে দেওয়া হয় না। তো সঠিকভাবে হলে 4,40,000 কেন, সংখ্যাটা আরো বাড়তে পারতো। এর মধ্যেও তো ওনাদের অনেক বিএলও যারা তৃণমূল পন্থী রয়েছেন বা যাদের উপর ভয়ে চাপ সৃষ্টি করা হয়েছে, তারা তাদের কাজটা করতে পারেনি। সেই সংখ্যাটা কোথায় গিয়ে ছুতো, হয়তো এর থেকে অনেকটাই বাড়তে পারতো। আমরা আশা করবো যে ফাইনাল লিস্টে যেটা হবে তার উপরে ভিত্তি করে অ্যাটলিস্ট ভোটটা শান্তিপূর্ণ হবে, মানুষ মানুষের ভোট দিতে পারবে এবং কাউন্টিং ঠিক মতো হলে সেক্ষেত্রে এই পুরো কি বলবো প্রসেসটা আমাদের পুরো ফেভারেই আসবে এবং আমাদের আশাতীত ফল হবে এক্ষেত্রে। দেখুন, আমরা তো অত্যন্ত আশাবাদী। দুটো শর্ত আমি আগেও বলেছি। এক, ভোট ঠিক মতো হওয়া, কাউন্টিং ঠিক মতো হওয়া। মানুষ তৈরি, মানুষ এ সরকার ধরুন এখন যারা তৃণমূলের সাথে তৃণমূলের মিছিলেও যায় বা যারা তৃণমূলের মানে অনেক এমন গোষ্ঠী আছে তারাও চাইছে কিন্তু যারা ক্ষমতাসীন গোষ্ঠী তাদের নিপাত যায়। আমি দেবাশিস একটা প্রশ্ন করব যে ভবানীপুরে নাম বাদ গেল এখনো পর্যন্ত, যে প্রথম তালিকাটা আজকে এলো তাতে 48,000 জনের। এরপরেও কি আপনার ধারণা এটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে নির্বাচনে দাঁড়াবেন ভবানীপুরকে? এবং সেটা তো উনি আগের বারই দাঁড়াননি, সেক্ষেত্রে নিশ্চয়ই আগের বারই সেই
মানে ভয়টা ছিল, অশনি সংকেত। এবারে বাই ইলেকশনটা কোনো ইলেকশনই নয়, ওটা তো মানে গায়ের জোরে নিজের মতো যেমন খুশি ইলেকশন। আর বাই ইলেকশনে যেহেতু কোনো সংখ্যার কোনো তারতম্য হয় না, তো সেক্ষেত্রে এ ব্যাপারটা কোনো, বা ধরুন যেটা সংখ্যাগরিষ্ঠতা, যাদের সংখ্যা নয়, বলুন সংখ্যাগরিষ্ঠতার কোনো তারতম্য হয় না, সেক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি। কিন্তু ভবানীপুরে যেটা 2016 ইলেকশনেই একটা সময় মমতা ব্যানার্জি নিজে ইয়ে থেকে পিছিয়েছিলেন। উম, তো ভবানীপুর এমন একটা জায়গা যেখানে বেশিরভাগ মানে একটা হিন্দি বলয়ের একটা প্রভাব রয়েছে। তো এক্ষেত্রে এবারে দাঁড়িয়ে যদি সেই সংখ্যাটা 50 55 ক্রস করে যায়, এবারে উনি দাঁড়াবেন না তো দূরের কথা, মানে আশেপাশের যে সিটগুলো রয়েছে, উনি কি রাসবিহারীতে গিয়ে দাঁড়াতে পারবেন? আমার মনে হয় না সেটা তো দাঁড়াতে পারবেন। মমতা ব্যানার্জি কি রাসবিহারীতেও গিয়ে দাঁড়ানোর সাহস নেবেন? আমার মনে হয় যে ওখানেও যে ধরনের ইয়ে হয়েছে, যাদবপুরে আরো বেশি নাম বাদ গেছে এবারে। তো ঠিক আছে, সেই সংখ্যাটা মানে ছাড়িয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে প্রত্যেকটা সিটই মানে কলকাতার যে এরিয়া, দু একটা সিট বাদ দিয়ে তৃণমূলের জন্য কিন্তু যথেষ্ট অশনি সংকেত আছে। তো সবাই এবার মানে তৃণমূলের সবাই এবার সেফ সিট খোঁজার জন্য কিন্তু মানে সবাই এই আশ্রয় নেবেন। শুধু মানে মমতা ব্যানার্জি বলে না, অনেক নেতাই দেখবেন তাদের কেন্দ্র বদল হচ্ছে। ইলেকশনে অবশ্যই বড় নেতাদের একটা ইমেজ কাজ করে, কিন্তু যখন পুরো জনবিন্যাস চেঞ্জ হয়ে যায় বা সংখ্যা তত্ত্ব ভ্যারি করে যায়, সেক্ষেত্রে তাকেও কিন্তু 10 বার ভাবতে হয়। নেতা যতই বড় হোক না কেন, যখন তিনি বুঝতে পারেন যে এই কেন্দ্রটা তার জন্য সেফ নয়, উনি সেই রিস্ক, মানে অনেকেই সেই রিস্ক নেবেন কিনা এটা কিন্তু ইয়ে করে। বা অনেকে ধরুন মানে যে কোনো মানুষের সাইকোলজি কি হয়, আমি সব থেকে মানুষ পছন্দ করে সেফ খেলতে। ঠিক আছে, আপনি মানে কোনো ম্যাচে যদি ধরুন আপনি মানে আপনার প্রতিপক্ষ দেখলেন যে সহজ আছে, আপনি কমফোর্টেবলি সেখানে নামতে পারবেন। যেখানে দেখবেন যে আপনার প্রতিপক্ষ প্রবল কঠিন, তো সেক্ষেত্রে আপনি 10 বার ভাববেন যে সেই ম্যাচটা আপনি কি করে খেললেও আপনি কিভাবে মানে জিততে পারবেন। তো প্রথম আপনার অপশন থাকবে সেই ম্যাচটা আমি না খেলে অন্য কারোর সাথে যদি খেলতে পারি, তো সেই ইয়েটা তো থাকবেই, সেই প্রবণতা থাকবেই। যেভাবে নাম বাদ পড়ছে তাতে কি আপনার ধারণা দেবাশিস দা যে আপনি একটু আগেই বললেন একটা কথা যে এই 50-60 হাজার নাম বাদ যাওয়াটা কিন্তু মুখের কথা নয়, আমি বলবো যেভাবে এত নাম বাদ পড়ছে তাতে কি আপনার ধারণা যে প্রচুর নির্বাচন করিয়েছেন এর আগে আইপিএস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, একাধিক নির্বাচন আপনি সংগঠিত করেছেন, এখন রাজনৈতিক কর্মী হিসেবে এর আগের লোকসভা নির্বাচনও সংগঠিত করলেন। আমি বলবো এত নাম বাদ পড়ছে তাতে কি আপনার ধারণা যে তৃণমূলের এবার মহাবিপদ সামনে? দেখুন, এখনো অব্দি 65 লাখ প্লাস নাম বাদ গেছে। আর এই 60 লাখের মধ্যে আরো কত, আমি বললাম যে 1 থেকে আরম্ভ করে 60 লাখ অব্দি যে কোনো সংখ্যার নাম বাদ যেতে পারে। আলটিমেট ভোটার লিস্ট যেটা তৈরি হবে তার উপরে নির্ভর করে আরো স্পষ্টভাবে বলা যাবে, এবং কি কি জায়গায় কি কি ধরনের, মানে যেখানে ধরুন 1 থেকে 10 হাজারের মধ্যে লিড ছিল, এরকম তো বহু, মানে 90টার উপরে আসন ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে কতটা নাম কাটা গেছে সেই জায়গাগুলোতে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা আগের বার জিতেছিলাম 77টা সিটে, তার মধ্যে আরো 92টা সিটে 1 থেকে 10 হাজারের মধ্যে মানে ভোটের ব্যবধান ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সেই 92টা সিট বিশেষ করে কি ধরনের তার আজকে ভোটিং, মানে নাম যাওয়ার কাটা যাওয়ার পরে কি ধরনের ভোটিং প্যাটার্নটা চলে এসছে, বা জনসংখ্যার বিন্যাস কিভাবে হয়েছে, এবং কত নাম কাটা গেছে এবং তাতে কিভাবে এফেক্ট করতে পারে, এটা একটা বিষয়। আর এমন এই যে ধরুন অনেক সিট আজকে আপনি যেটা দেখছি কলকাতার যে সিটগুলো, যেটা কোনোদিন চিন্তা ভাবনার বাইরে ছিল, যেমন ব্রিটিশ সূর্যের অস্ত যেত না, সেই জন্য সেরকমই তৃণমূলেরও একটা মানে এরকম আইডিওলজি ফর্ম হয়ে গেছিল যেখান দিয়ে আমরা কোনোদিন হাঁটতে পারি না। সেই তৃণমূলও কিন্তু এখন মানে কলকাতা নিয়ে ওদের 10 বার চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে এখান থেকে জিতে বেরোবে। যদি কলকাতাতেও সঠিকভাবে ভোট হয়, খুব মুশকিল আছে। মানে 11খানা সিটের মধ্যে কটা তৃণমূল পাবে, এখন আজকে যদি ডেটা অ্যানালিসিস করা হয়, তৃণমূল নিজেই বলতে পারবে না আলটিমেট যখন ভোটার লিস্ট বেরোবে সে সময়। 92টা যে সিটের কথা আপনি বললেন সেই রাস্তা কি মানে বিজেপির জন্য এবার পরিষ্কার একদম? আমি আবার আপনাকে বললাম সেই জায়গাতে কত নাম বাদ গেছে এবং সেক্ষেত্রে জনবিন্যাসটা কিভাবে পরিবর্তিত হয়েছে, এখানে ভোটিং প্যাটার্ন কিভাবে আসবে, তার অ্যানালিসিস, প্রত্যেকটা ডেটা অ্যানালিসিস করতে হবে। এটার পরেই যখন ফাইনাল লিস্টটা তৈরি হবে,
কারণ আরো 60 লাখ নাম পাইপলাইনে আছে। তো সেই 60 লাখ খুব ইম্পর্টেন্ট। কিন্তু যদি 65 লাখের ক্ষেত্রে এই ধরনের বিন্যাস হয়, তো বাকি 60 লাখের ক্ষেত্রে আরো কিভাবে তার পরিবর্তন হতে পারে। দেখুন, যেখানে 30% হিন্দু ভোট রয়েছে, 70% মাইনরিটি ভোট রয়েছে, সেখানে যদি 50,000 নামও বাদ যায়, তার একটা ইম্প্যাক্ট আছে। কিন্তু যেখানে ভোটের মাত্র 10,000 ব্যবধান রয়েছে, সেখানে যদি 20-30 হাজার নাম বাদ যায়, তার কিন্তু একটা অন্যরকম, এবং সেক্ষেত্রে কত সংখ্যক কোন ধরনের নাম বাদ যাচ্ছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই অ্যানালিসিসটা না করে টোটালের থেকে আমার মনে হয় প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আলোচনা করে তার এখন লেটেস্ট কি সংখ্যা দাঁড়ালো এবং আলটিমেটলি কোন সংখ্যা দাঁড়াবে, তার উপরে ভিত্তি করেই কিন্তু পুরোটা বলা যাবে যে কোন সিট এবার মানে কোন দিকে যেতে চলেছে। এটা হওয়ার পরেই কিন্তু একটা সুস্পষ্ট আইডিয়া মানে বা আমাদের মানে ইনোভেটিভস যেটা আছে সেটা আমরা রেডি করতে পারি। তার আগে কিন্তু এই মুহূর্তে যদি আমি বলে দিই যে হ্যাঁ আমি 92টা সিট, আমি তো সেই ডেটা অ্যানালিসিস করিনি। আর 92টার পরেও অনেকগুলো হতে পারে, সেটা হয়তো অ্যাড অন হতে পারে। ভাই 92টার মধ্যে কটা সিটে কিভাবে নাম, কটা নাম বাদ গেছে, তো এটা খুব ইম্পর্টেন্ট। আবার বললাম যে যেটা ধরুন ভবানীপুর কেন্দ্র, যেখানে হয়তো আপনি দেখবেন বলবেন যে এই বাই ইলেকশনে 56,000-এর ডিফারেন্স ছিল। আজকে বাই ইলেকশনটা যদিও কোনো ইলেকশনই নয়, ঠিক আছে, আজকে যখন 50,000 প্লাস বা 48,000 আরো বাড়বে, যেটা ফাইনাল লিস্ট হবে। তো তার আগে অরিজিনাল 21-এর ভোটে কত নাম বাদ গেছিল, এই তিনটে যতক্ষণ আপনি অ্যানালিসিস করছেন, তখন আপনি ফাইনাল ওপিনিয়ন ফর্ম করতে পারবেন না। ফলে যেটা আপনি বাই ইলেকশনে 56,000 মাইনাস রেখে শুরু করছেন, সেখানে কিন্তু দেখবেন সেই সিটটাও কিন্তু এবার তৃণমূলের জন্য কঠিন হতে চলেছে। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক, একদম রাজ্যসভায় তৃণমূল প্রার্থী করেছেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে। তৃণমূলকে বার্তা দিতে চাইছে দেবাশিস দা, প্রশাসনিক অভিজ্ঞতা নাকি রাজনৈতিক আনুগত্য, কোনটা এখানে বেশি গুরুত্বপূর্ণ? সব থেকে বড় বার্তা হচ্ছে যে ওই নেতাজি একটা খুব বড় কথা বলে গিয়েছিলেন যে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, ঠিক আছে। তো মমতা ব্যানার্জি এই পুরো ওনার যে মানে আজ থেকে 70 বছর আগে যে কথাটা বলে গেছিলেন, তো সেই যে আইডিওলজি ওটাকেই নিজের মতো ইন্টারপ্রেট করেছে যে তোমরা আমার জন্য কাজ করো, আমি তোমাদের জন্য যে কোনো এক্সটেন্ট অব্দি যাব, ঠিক আছে। তো তখন যখন সিবিআই হানা হয়েছিল বা সিবিআই ওনার বাড়িতে সার্চ করতে গেছিল, তখন উনি তৎকালীন সিপি ছিলেন রাজীব কুমার, যখন সার্চ করতে গেছিল উনি মানে যাকে বলে মুখ দিয়ে আগলানো যেটাকে বলে, সেই এক্সটেন্ট অব্দি উনি গিয়েছিলেন। তো অবশ্যই মমতা ব্যানার্জি এটা একটা বড় গুণও আছে বলতে পারেন যে যে মানে যে আধিকারিক বা যে রাজনৈতিক নেতা তার প্রতি ওই লেভেলে আনুগত্য দেখান, উনি তার জন্য এনি এক্সটেন্ট যেতে পারেন। তো অবশ্যই সেই প্যাটার্নটা উনি বজায় রেখেছেন। এটা আপনি পজিটিভ সাইডে যদি ধরেন যে হ্যাঁ মানে উনি সেই বার্তাটা পুরো দল এবং যারা প্রশাসনে আছে তাদের জন্য দিয়ে রেখেছেন। এটা যদি বলেন দুর্ভাগ্য না সৌভাগ্য, সাধারণ যদি আপনি অ্যাজ এ হোল ধরেন, মানে ন্যায় অন্যায়ের বিচারে ধরেন, সেটা দুর্ভাগ্য। কিন্তু যদি অন্যভাবে আপনি ধরেন আনুগত্যের বিষয়ে, অবশ্যই সৌভাগ্য। যে কাজটা করবে তিনি তার জন্য মানে একজন মুখ্যমন্ত্রী হিসাবে যদি রাজ্যের প্রধান ঠিক করে নেন যে এ আমার পিছনে মানে আছে, আমি এনার জন্য পিলার হয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তো সবাই ওনার সঙ্গে যারা আছেন তারা তো আরো উৎসাহিত হবে। আর সাধারণ মানুষ তার কথা মানে কতজনই আর ভাবতে পারে। একদমই, আমি বলবো বিরোধীরা কিন্তু একটা কথা বলছে দেবাশিস দা, যে এটা সারদার পুরস্কার। সুকান্ত মজুমদার বলছেন, আমি কোট আনকোট বলবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি যদি মুখ খোলেন তাহলে বিপদ, অর্থাৎ রাজীব কুমার যদি মুখ খোলেন তাহলে বিপদ, তাই মুখ বন্ধ রাখার জন্য এই পুরস্কার। আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত প্রশাসন ও রাজনীতির সীমারেখা আরো ঘোলাটে করবে? দেখুন, শুধু সারদা বলে নয়, উনি বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদ সামলেছেন, কখনো সিপি বিধাননগর হয়ে, কখনো আহ, আমাদের সিপি কলকাতা হয়ে, কখনো রাজ্য পুলিশের ডিজি হয়ে। উনি ওনার দায়িত্ব একজন যতটা ছিল মানে মুখ্যমন্ত্রীকে তার যে যেটা বলবেন গন্ডি ছিল, যতটা উনি করতে পারতেন তার সেটাকে অতিক্রম করে অনেক কাজ করেছেন, যাতে হয়তো সরকার বেঁচে গিয়েছিল। দুর্ভাগ্য আমাদের যে সিবিআইডিও তার তদন্ত যে যে জিনিসের ম্যানিপুলেশন হয়েছিল সেটাকে আবার রিকালেক্ট করে বা সেই জায়গাগুলোকে রিট্রিভ করতে পারেনি ডেটা। তো সেক্ষেত্রে যদি বলেন সিবিআই যেটা করেনি সেটা ব্যর্থতা,
তা শুধু তো সারদা কেস নয়, সারদা ছাড়া অন্যান্য অনেক রকম কেস ছিল, অনেক রকম দুর্নীতি রাজ্যে ঘটেছে, অনেক রকম দুর্নীতির তদন্ত হচ্ছে। আমাদের আরজি করের মামলা ঘটেছে, ঠিক আছে। এই কিছুদিন আগে উনি তো আরো বড় ঘটনা ঘটাতে গেছিলেন, যখন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সমস্ত মানে ডেটা ইডির হাত থেকে নিয়ে চলে এসেছিলেন, ইনক্লুডিং প্রদীপ জৈনের বাড়িতে। তখনও তো উনি গিয়ে ইয়ে করেছিলেন। শুধু সারদা বললে হবে কেন? উনি অ্যাট দ্য এক্সটেন্ট অফ হিজ কেরিয়ার বা এক্সট্রিম লেভেলে গিয়ে উনি ওনার জন্য কাজ করেছেন। মানে ওনার যে কাজ উনি করেছেন, রাজীব কুমার সাহেব যে কাজগুলো করেছেন, তো তার ফলশ্রুতি হিসাবে এটা খুব সাধারণ ব্যাপার। এটাতে অস্বাভাবিক হওয়ার কোনো মানে অস্বাভাবিকতা দেখার কোনো জায়গা নেই। আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাইছিলাম যে এই সিদ্ধান্তে সাধারণ মানুষের কাছে ঠিক কি বার্তা যাচ্ছে? নিরপেক্ষ প্রশাসন না রাজনৈতিক প্রশাসন? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক প্রশাসন সবাই জানে, এটা আর কেউ জানে না। এটা মানে শাসক দলও জানে, বিরোধী পক্ষও জানে, কিন্তু শুধু সমালোচনা করে তো কোনো লাভ নেই। একটা কথাই বলতে পারি যে দেখুন, আমরা বিরোধী দল হিসাবে সমালোচনা করতে পারি, কিন্তু যেটা ইনভেস্টিগেটিং এজেন্সির যে কাজগুলো ছিল, তারা যদি তাদের কাজ সঠিকভাবে পালন না করতে পারে, সেক্ষেত্রে মানে ব্যর্থ কে? রাজ্যসভার প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, গায়ক বাবুল সুপ্রিয়, মানিকা গোস্বামী, আরো একজন চর্চিত ব্যক্তিত্ব। রাজ্যিকর কেসের রাজ্য সরকারের হয়ে তিনি মামলা করেছিলেন। অনেকে বলছেন মানিকা গোস্বামী রীতিমতো আরজিকরের মামলায় তৃণমূলকে বাঁচিয়ে দিয়েছিলেন, তিনিও প্রাইজ পেলেন কোথাও গিয়ে সুপ্রিম কোর্টে। 20-30 বছরের কথা ভেবে সাংগঠনিক এবং আইনি কাঠামো মজবুত করেছে, এমন কোনো স্পষ্ট ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? দেখুন, এক একজন এক একটা ফিল্ড থেকে এসছেন। মানিকা গুরুস্বামী খুব কম দিনের চর্চিত নাম। অবশ্যই সুপ্রিম কোর্টে তার বিভিন্ন মামলায়, সাম্প্রতিক যে মামলাগুলো হয়েছে, তার একটা ভূমিকা ছিল। অবশ্যই সেটা আরো বড় ঘটনা ছিল। তো ইডির যে যখন ভিএস রাজু যখন প্লিড করছিলেন, তো উনি সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তার মানে সেই সময় ওনার অবজারভেশন গুলো আমরা শুনতে পেয়েছি। উনি মুখ্যমন্ত্রীর জন্য ব্যাট হাতে প্রবলভাবে দাঁড়িয়েছিলেন। আর এবার তার পুরস্কার আমি আবার বললাম যে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো নেতাজিকে আবার কোট করতে হচ্ছে। আর ৩ নম্বর হচ্ছে কোয়েল মল্লিক। দেখুন, উনি একজন জনপ্রিয় বাংলার অভিনেত্রী। রঞ্জিত মল্লিক দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা ছবি পোস্ট করে লিখেছিলেন, ছেলেটিকে আমার খুব ভালো লাগে। প্রত্যেকের রাজনৈতিক মতবাদ আছে, তার রাজনৈতিক আনুগত্য আছে, তার রাজনৈতিক ইনক্লিনেশন রয়েছে। তিনি হয়তো সেই মতবাদে বিশ্বাস। আর রঞ্জিত মল্লিক শেরিফ ছিলেন, তাকে মমতা ব্যানার্জি কলকাতার শেরিফ করেছিলেন। তো সেক্ষেত্রে তার মেয়ে স্বাভাবিকভাবেই, উনি বাবার যথেষ্ট প্রিয়, তো বাবার ফুটস্টেপস অনুসরণ করবে। কিন্তু ঘটনা হচ্ছে রাজ্যসভায় কারা যায়? রাজ্যসভায় যায় যারা মানে রাজ্যসভায় আমরা দেখেছি যারা খুব ভালো বক্তা বা যারা খুব ভালো স্টাডি করে যায় বা যাদের সেই দল পাঠায়, মানে খুব একটু ইন্টেলেকচুয়াল লোকজনকে পাঠায়, ঠিক আছে, বা যারা এতদিন তৃণমূলেরও যারা যারা ছিলেন, তো তাদের একটা অন্যরকম প্যাটার্ন ছিল। তো এখন কোয়েল মল্লিককে তো আমরা কোনোদিন এই রোলে দেখিনি। মানে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য কেন, কোয়েল মল্লিককে এমনিতেও আমি কোনো কোনো কিছু পলিটিক্যাল ক্যারেক্টার কি কোনো মানে কোনো কিছুর ইভেন্টেরও অ্যানালাইসিসে আমি কোনোদিন ওনার বক্তব্য শুনিনি। কেন হবে না? আপনাকে এসে যদি এখন মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ডাইরেক্ট প্রস্তাব দেন, তো মানে না বলাটাই খুব অস্বাভাবিক ছিল। নির্বাচন কমিশন কি এমন কোনো নিরাপত্তা বলয় তৈরি করতে পারবে দেবাশিস দা, যাতে সাধারণ মানুষ ভয়হীন ভাবে বুথে গিয়ে ভোট দিতে পারবে? এবং আরো একটি প্রশ্নের সঙ্গে সংযুক্ত করবো যে আপনি তো একটা সময় পুলিশের উচ্চপদস্থ একজন আধিকারিক ছিলেন, আপনার কি মনে হয় পুলিশের কাছে কি নির্দেশ থাকে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করা, এবং এরকম নির্দেশ কি দেওয়া হয়? দেখুন, 480 কোম্পানি কেন, 4800 কোম্পানি পাঠালেও তারা মানে সেটা ততক্ষণ না উপযুক্ত বা সাফিসিয়েন্ট হবে, যতক্ষণ না তারা তাদের কাজটা করবে। 480 কোম্পানি না পাঠিয়েও হয়তো এটা হতে পারত। হয়তো 480 কেন, 240 কোম্পানিও তার থেকে ভালো কাজ করতে পারত। নির্ভর করছে যে 480 কোম্পানি আসার পরে তাদের যে জায়গায় যে ডিউটিতে পাঠানো হবে, তারা সঠিকভাবে কাজটা করবে কিনা, আর করতে পারবে কিনা। ঠিক আছে, যদি করতে পারে খুব ভালো। ইলেকশন কমিশন এ ব্যাপারে কতটা সর্বোচ্চ প্রয়াস জারি রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ইলেকশন কমিশনকে আর কোনো অজুহাত দেওয়ার নেই যে, আর যদি মনে করে তারা আরো কোথায় কোথায় কি কি ডিটেলমেন্ট
হওয়া উচিত, তারা কিন্তু এই অ্যাডভাইজারি সুপ্রিম কোর্টে পাঠিয়ে সেইটাকে এস্টাবলিশ করতেই পারে। আর ২ নম্বর কথা হচ্ছে যে উম পুলিশের ওপরে নির্দেশ। দেখুন পুলিশের ওপরে অনেকদিন ধরেই পুলিশ নির্দেশের বাইরে পুলিশ এই রাজ্যে জানে যে ভাই আমাকে যদি আমার মানে শাসক দলকে না মেনে চলা হয়, আমার অবস্থা খুব খারাপ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো পুলিশের কোনো মানে একদম মাথা থেকে একদম মানে ছোট লেভেল অব্দি যেকোনো মানে কনস্টেবল অব্দি কারোরই এই ধৃষ্টতা দেখানোর সাহস নেই, সে নিজের কাজটা করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যে ন্যারেটিভ এখন হয়েছে, পুলিশ এখন বাধ্য ছাত্রের মতো সেটা পালন করে। তার বাইরে পুলিশের যাওয়ার কোনো পথ